নিজের স্বপ্নের মতো বিশ্ব গড়তে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান প্রধান উপদেষ্টার। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ, রায় 1 জুন। এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জয়নুল আবদিন ফারুকের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিজের স্বপ্নের মতো বিশ্ব গড়তে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশ নিয়ে রাখা বক্তব্যে এই কথা বলেন তিনি। পৃথিবীর ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে, এমন মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে হবে। পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজই ঠিক করবে। বর্তমান সভ্যতার সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি নয়। যে কোনো অর্থনীতিবিদ্যা মানুষকে দিয়ে শুরু করতে হবে। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছি। এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। তাই আমাদের নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। এদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়। এর আগে বেলা ২টায় সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সমাবর্তনে ২২,৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয়, মানুষকে দিয়ে শুরু করতে হবে, ব্যবসাকে দিয়ে না। আজকে যে শুরুটা হলো, সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে নগরীর সার্কিট হাউস থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন তিনি। এ সময় কালুরঘাট সেতু তৈরি হলে চট্টগ্রামবাসীর বহু কষ্টের অবসান হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, নতুন সেতুর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর একনেকের সভায় কালুরঘাট সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এদিকে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি দক্ষিণ চট্টগ্রামবাসী। এ উপলক্ষে আগামীকাল কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে স্থানীয়দের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হওয়ার কথা রয়েছে। খুব অবহেলিত ছিল, এখন এই নতুন ব্রিজটা হওয়ার কারণে একটা যোগাযোগ ব্যবস্থা একটা ভালো একটা দিক। যোগাযোগের সুবিধা হবে, আমাদের কাজের কর্মক্ষমতাও বাড়বে, আমরা সঠিক সময় যেতেও পারবো, আসতেও পারবো। রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপিল শুনানি শেষ। রায় ঘোষণার জন্য ১ জুন দিন ঠিক করেছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছেন। এর আগে মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চলে শুনানি। পরে তা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। ২০২৩ সালের ১৯ নভেম্বর আইনজীবীরা হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেয় আপিল বিভাগ। গত বছরের ২২ অক্টোবর জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে। আবাসন ভাতা সহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিক সহ আহত হয়েছেন ৫০ জন। আজ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে লং মার্চটি শুরু হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে এলে পুলিশের লাঠিচার্জ,
টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসুদ্দিন, ঢাকা ট্রিবিউনের জবি প্রতিনিধি সোহান ফরাজি সহ 50 জন আহত হন। এর প্রতিবাদে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ের সামনে বসে পড়েন শিক্ষক শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন আহত শিক্ষক মোহাম্মদ রইসুদ্দিন। এদিকে এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ জানান, প্রধান উপদেষ্টার বাসভবন ও আশপাশের এলাকায় মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই যমুনার সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকারে থাকা হাসিনার প্রেতাত্মাদের অবিলম্বে অপসারণ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার প্রেতাত্মারা সরকারের বিভিন্ন স্তরে বহাল থেকে দেশে অস্থিরতা তৈরি করছে। তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ের পর দেশের মানুষের দাবি একটি সুষ্ঠু নির্বাচন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন অপবাদ দিয়ে জনগণকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন ফারুক। এ সময় অন্তর্বর্তী সরকারকে জনপ্রত্যাশা বিরোধী কাজ না করার আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা। ব্রিটিশ সাবেক এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আজ দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে করা ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব। এ বিষয়ে কাজ করছে দুদক। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সকাল 10টায় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলেও আসেননি তিনি। এর আগে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য তাকে দুদকে তলব করা হয়েছিল। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে নিডো 5+ গুঁড়ো দুধ, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। গত 12 মে এক জমকালো অনুষ্ঠানে নিডো 5+-এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি। তিনি জানান, নেসলে এবং অন্যান্য সুইস কোম্পানিগুলো বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, যারা হাজারো মানুষের কর্মসংস্থান যোগানোর পাশাপাশি বাংলাদেশকে উৎকর্ষ মানের পণ্য ও পরিষেবা দেয়। বিশ্বের 1 নম্বর মিল্ক ব্র্যান্ড নিডোর আছে সুইস ঐতিহ্য এবং 80 বছরেরও বেশি পুষ্টি বিষয়ক অভিজ্ঞতা। এই গুঁড়ো দুধ শিশুদের বেড়ে ওঠার বছরগুলোতে জ্ঞানের বিকাশ, দৃষ্টি ও শক্তির জন্য গুরুত্বপূর্ণ 20টি ভিটামিন এবং খনিজ দিয়ে বিশেষভাবে তৈরি। এবার জেলা সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ডাকাতির মামলায় 9 জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাইম রাসেল, কাজল ড্রাইভার, রাশিদুল নান্নু ও বেল্লাল হোসেন। পুলিশ সুপার জানান, গত 3 মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ডাকাতের ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ মামলা দায়ের করলে মধুপুর থানা পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ট্রান্সমিটার, তামার তার, জেনারেটর, 12 ভোল্টের ব্যাটারি ও 148 কেজি সীসা উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের 2500-এর অটোরিকশা চালক জামান মিয়া হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আক্তার হোসেন, সাইফুল ইসলাম ও বাদশা মিয়া। এ মামলায় আজগর আলীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামি জাহিদুল ইসলামকে খালাস প্রদান করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, 2020 সালের 29 মার্চ অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে উপজেলার মারুয়াদি এলাকায় চালক জামানকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই জাকির 2500 থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। 9 জন সাক্ষী বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করেছেন এবং এই মামলার যে 164 ধারা জবানবন্দির পর্যালোচনায় আজকে 3 জনের ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 10 বছরের কারাদণ্ড হয়েছে, একজনকে খালাস দেওয়া হয়েছে। যাচ্ছি খেলার সংবাদে। চলতি বছরের এপ্রিল মাসের আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন 27 বছর বয়সী এই অলরাউন্ডার। এদিকে বিবৃতি ঘোষণার পর এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মেহেদী মিরাজ। বলেন, এই স্বীকৃতি দেশের জন্য আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গুরুতর পেটের চোটে আক্রান্ত হওয়ায় কৃত্রিম কোমায় রাখা হয়েছে নটিংহাম ফরেস্টের নাইজেরিয়ান স্ট্রাইকার তাইও আউনাইকে। রোববার লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে পোস্টের ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। সিটি গ্রাউন্ডে 2-2 গোলে ড্র হওয়া ওই ম্যাচের 88তম মিনিটে অ্যান্থনি এলেঙ্গার ক্রসে বল জড়াতে গিয়ে গোল পোস্টে আঘাত পান 27 বছর বয়সী আউনাই। এরপর মাঠে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দেওয়ার পর অস্ত্রোপচার করে কৃত্রিম কোমায় রাখা হয় তাকে। আউনাই এই মৌসুমে ফরেস্টের পক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে 32 ম্যাচে মাঠে নেমেছেন। ইস্ট মিডল্যান্ডসের ক্লাবটির পক্ষে করেছেন 2টি গোল। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। নিজের স্বপ্নের মতো বিশ্ব গড়তে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান প্রধান উপদেষ্টার। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ, রায় 1 জুন। এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জয়নুল আবদিন ফারুকের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।